আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই পায়নার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হরতালের গায়েবী ঘোষণা প্রচার না করতে গণমাধ্যমকে এইচটি ইমামের আহ্বান। বললেন, সন্ত্রাস কমলে সংলাপ নিয়ে ভাববে সরকার। আন্তর্জাতিক সহানুভূতি ও ক্ষমতায় টিকে থাকতে দেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণে ব্যস্ত সরকার, অভিযোগ সম্মিলিত পেশাজীবী পরিষদের। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পেট্রোল বোমায় কাভার্ড ভ্যান চালক নিহত, বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন, চলছে অবরোধ আর হরতাল। শুনছিলেন পায়নার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। গায়েবী জায়গা থেকে ঘোষিত হরতালের সংবাদ প্রচার না করতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেড ক্রিসেন্টের দেয়া ড্রেসিং সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় এইচটি ইমাম বলেন, একজনের জেদের কারণেই দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। সন্ত্রাসের সঙ্গে কোনো আপোষ নেই। সন্ত্রাস কমলে আর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হলে সরকার সংলাপের বিষয়ে ভাববে বলেও জানান তিনি। সাংবাদিকদের এইচটি ইমাম বলেন, ঢাকা ও ঢাকার বাইরের পরিবেশ এখন স্বাভাবিক। দেশের শান্তির কথা বিবেচনা করে হরতাল অবরোধের ঘোষণা প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। একজনের জেদের কারণে যে আমাদের এক্ষুনি নির্বাচন দিতে হবে, এক্ষুনি এই আমাদের দাবি মানতে হবে, এটি হতে পারে কখনো কোনো সর্বজগতে কখনো হয়েছে? গায়েবী নোটিশ আসে যে আগামীকাল ধর্মঘট, 72 ঘন্টার ইত্যাদি। আপনারা এগুলো প্রচার করেন কেন? আপনারা প্রচার না করলেই তো মানুষ জানতে পারে না। ৩,৫১১ কোটি টাকার ৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভায় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা বাড়াতে তৃতীয় ইউনিট রিপাওয়ারিং এর লক্ষ্যে ২৫০০ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ২০১৭ ডিসেম্বর নাগাদ বাস্তবায়িত এই প্রকল্পে সাহায্য মিলবে ২,০০০ কোটি টাকারও বেশি। এছাড়া দেশের ১৩৯টি উপজেলা এবং ৫০০টি ইউনিয়নে ভূমি অফিস নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৩৭ কোটি টাকা। বন্দরনগরী চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত ১২.৫ কিলোমিটার সড়ক ডিভাইডার সহ প্রশস্ত করতে অনুমোদন দেওয়া হয়েছে প্রায় ২২৬ কোটি টাকার একটি প্রকল্প। এর ফলে চট্টগ্রাম শহরের যানজট কমার পাশাপাশি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সাথে যোগাযোগ উন্নত হবে। একনেক সভায় আরও অনুমোদন মিলেছে শেরেবাংলা নগরে ১২৩ কোটি টাকা ব্যয়ে বিনিয়োগ বোর্ডের প্রধান কার্যালয় নির্মাণের। দক্ষিণ এশিয়া সন্ত্রাস ও উগ্রবাদের উত্থানের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক। এই বিষয়ে এখনই সতর্ক হয়ে আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা রক্ষার আহ্বান জানান তিনি। উগ্রপন্থা রুখতে দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়ানোর ওপর জোর দেন পররাষ্ট্র সচিব। রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের প্রস্তুতি সভায় এসব বলেন তিনি। এই অঞ্চলের দারিদ্র্য দূর করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সদস্য দেশগুলোকে কাজ করারও আহ্বান জানান মোহাম্মদ শহীদুল হক। দেশগুলোর মধ্যে বাণিজ্য বৈষম্য দূর করে সহযোগিতা আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি। ক্ষমতায় টিকে থাকতে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি পেতে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছে সরকার, অভিযোগ করেছেন পেশাজীবী পরিষদের নেতারা। গুম, খুন ও বিচার বহির্ভূতভাবে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ জনকে আইনশৃঙ্খলা বাহিনী হত্যা করছে বলে অভিযোগ করেন তারা। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বক্তারা বলেন, বন্দুকযুদ্ধকে সড়ক দুর্ঘটনা বা গণপিটুনি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। অনুষ্ঠানে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সব সমস্যার মূলে ৫ জানুয়ারি নির্বাচন। বলেন, প্রতিদিনই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটলেও এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই, যা দুঃখজনক। এ সময় মানবাধিকার কমিশনের ভূমিকার সমালোচনা করেন সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহত হয়েছেন কাভার্ড ভ্যান চালক।
জয়পুরহাট, সিলেট ও নোয়াখালীতে আগুন দেওয়া হয়েছে কয়েকটি যানবাহনে। টানা অবরোধের সাথে ২০ দলের ৭২ ঘণ্টা হরতালে রাজধানীতে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজধানীর বাইরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে ভোরে একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহত হন চালক শিপন। জয়পুরহাটের পুরানা পইল এলাকায় চাল ও আলু বোঝাই দুটি ট্রাক এবং বানিয়াপাড়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে রক্ষা পান। নোয়াখালীর মাইজদি নতুন বাস টার্মিনাল এলাকায় একটি মিনি বাসে আগুন দেওয়া হয়। সিলেটের মীরাবাজারে কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। হরতালের সমর্থনে নাটোরের হাফ রাস্তা এলাকায় এবং হবিগঞ্জের পোদ্দারবাড়ি এলাকায় মিছিল করে ছাত্রদল ও যুবদল। ঝিনাইদহ ও বগুড়ায় ঝটিকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে বিএনপি জামায়াতের শতাধিক নেতাকর্মীকে। পেট্রোল বোমা আতঙ্কে সড়ক পথের পরিবর্তে নৌপথে ভিড় করছেন বরিশাল ঢাকা রুটের যাত্রীরা। আর এই সুযোগ নিয়ে রোটেশন প্রথার নামে লঞ্চের কৃত্রিম সংকট তৈরি ও বাড়তি ভাড়া আদায় করছেন মালিকরা, এমন অভিযোগ যাত্রীদের। শাহিন হাসানের রিপোর্ট। টানা হরতাল অবরোধে সড়কপথে নাশকতার ভয় বেশি থাকায় নদীপথকে তুলনামূলক নিরাপদ মনে করেন বরিশাল ঢাকা রুটের যাত্রীরা। আর এ সুযোগ কাজে লাগিয়ে লঞ্চ মালিকরা বাড়তি ভাড়া আদায় ও লঞ্চের কৃত্রিম সংকট তৈরি করছেন বলে অভিযোগ যাত্রীদের। 50 টাকার বাস এখানে 200 টাকা ভাড়া নেয়। 3 দিন যাবত এখানে আসি, টিকিটের জন্য যাব, টিকিট পাচ্ছি না, কেবিন পাচ্ছি না, তাই আমগুলো সাইডে যাওয়া লাগতেছে। আমি বিশেষ করে বাজে যাচ্ছি না, কারণ বাজে অনেক বোমা টোমা মারে। লঞ্চে একটা রোটেশন প্রথা চালু আছে, তো রোটেশন প্রথার কারণে যেটা হয় যে প্রতিদিন 3টা করে লঞ্চ ছাড়ে। যাত্রীদের অভিযোগ ভিত্তিহীন বলছেন লঞ্চ মালিকরা। আমরা রোটেশন করি না। রোটেশন কেন করি না? আমরা গ্রুপ ভিত্তিতে চালাই। আপনি দেখেন পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো পরিবহন সেক্টর নাই যে জায়গায় গ্রুপ ভিত্তি নেই। হরতাল অবরোধে নদীপথে বাড়তি চাপ সামলাতে বরিশাল ঢাকা রুটে লঞ্চ সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। কেবিনের যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কেবিনের কিছু সংকট রয়েছে। আমরা চেষ্টা করতেছি লঞ্চ মালিকদেরকে বলে লঞ্চের সংখ্যা বাড়ানো যায় কিনা সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে বরিশাল ঢাকা রুটের লঞ্চের সংখ্যা বাড়ানোর জোর দাবি যাত্রীদের। নদীপথে যাত্রীদের এই উপচে পড়া ভিড় সামাল দিতে প্রয়োজন লঞ্চের সংখ্যা বৃদ্ধি করা। লঞ্চ মালিক কর্তৃপক্ষ যাত্রীদের এই ভোগান্তি মাথায় রেখে তাদের তৈরি রোটেশন প্রথা বিলুপ্ত করবে, এমনটাই দাবি দক্ষিণাঞ্চলবাসীর। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এবার উত্তাল মার্চের খবর। একাত্তরের ৩ মার্চ স্বাধীনতার জন্য মরিয়া বাঙালির মুক্তি সংগ্রামে আরও এক ধাপ এগিয়ে যাবার দিন। ঢাকার পল্টন ময়দানে ঘোষণা করা হলো বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার। আগের দিন ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ওড়ানো হয়েছে স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। ছাত্র জনতার মধ্যে দারুণ উদ্দীপনা নতুন দেশের স্বপ্নে, কিন্তু সেই নতুন দেশ পাবার উপায় বা আন্দোলনের কৌশল নিয়ে থেকে যায় কিছুটা অস্পষ্টতা। বাঙালির চাওয়া আর পাওয়ার পথ স্পষ্ট করতেই পল্টন ময়দানে ৩রা মার্চ স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের জনসভায় জাতির সামনে তুলে ধরা হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার। এই বক্তব্যটাকে ছাত্রদের গণ্ডি থেকে আরো সামনে এগিয়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু ৩ তারিখের স্বাধীনতার ইশতেহারটা পাঠ করা হয়েছিল পল্টনে, যেখানে আমরা কি চাই, আমাদের আন্দোলনের যে পর্যায়গুলো এবং আমাদের লক্ষ্য কি, অঞ্চলে মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা সেটা কিভাবে হবে, এই জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণ ছিল। স্বাধীনতার ইশতেহারের স্পষ্ট উচ্চারণ গত ২৩ বছরের শোষণ, কুশাসন ও নির্যাতনে একথা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ৭ কোটি বাঙালিকে গোলামে পরিণত করতে বিদেশি পশ্চিমা উপনিবেশবাদীদের যে ঘৃণ্য ষড়যন্ত্র, তা থেকে বাঙালির মুক্তির একমাত্র পথ স্বাধীন জাতি হিসেবে, স্বাধীন দেশের মুক্ত নাগরিক হিসেবে বেঁচে থাকা। বলা হলো স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে পৃথিবীর বুকে একটি বলিষ্ঠ বাঙালি জাতি সৃষ্টি ও বাঙালির ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির পূর্ণ বিকাশের ব্যবস্থা করতে হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করে অঞ্চলে অঞ্চলে, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য নিরসন করে
সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষক শ্রমিক রাজ কায়েম করতে হবে। বর্তমান সরকারকে বিদেশি উপনিবেশবাদী শোষক সরকার গণ্য করে বিদেশি সরকারের ঘোষিত সকল আইনকে বেআইনি বিবেচনা করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয় মুক্তির ইশতেহারে। And discussion is progressing. সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা।